জানা গল্প অজানা কণ্ঠে শুনে দেখুন। আজ আমাদের নতুন নিবেদন সত্যজিৎ রায়ের লেখা শিবু আর রাক্ষসের কথা। গল্পের কিছু জায়গায় আমরা সামান্য একটু পরিবর্তন এনেছি। গল্প পাঠে অনির্বাণ এবং অরিজিৎ। এবার শুনবেন শিবু ও রাক্ষসের কথা। শুভু, এদিকে শোন। শিবুর স্কুল যাওয়ার পথে ফটিকদা তাকে প্রায় এভাবেই ডাকে। ফটিকদা মানে পাগলা ফটিক। জয়নারায়ণ বাবুদের বাড়ি ছাড়িয়ে চৌমাথার কাছটায় যে একটা পুরনো মরচে ধরা স্টিম রোলার আজ 10 বছর ধরে পড়ে আছে, তার ঠিক সামনেই ফটিকদার ছোট্ট টিনের চালওয়ালা বাড়ি। অষ্টপ্রহর দাওয়ায় বসে কি যে খুটুর খুটুর কাজ করে ফটিকদা, তা ওই জানে। শিবু শুধু জানে ফটিকদা খুব গরিব, আর লোকে বলে যে এককালে খুব বেশি পড়াশোনা করেই ফটিক পাগল হয়ে গেছে। শিবুর কিন্তু এক একটা কথা শুনে মনে হয় যে তার মতো বুদ্ধিমান লোক খুব কমই আছে। তবে এটা ঠিক যে ফটিকদার বেশিরভাগ কথাই আজগুবি আর পাগলাটে। আরে, কাল চাঁদের পাঁচটা লক্ষ্য করেছিলি? বালুটা কেমন সিংহের মতো বেরিয়েছিল। কদিন থেকে কাকগুলো কেমন নাকি নাকি সুরে ডাকছে শুনেছিস? সব হোলসেলে সর্দি লেগেছে। শিবুর হাসিও পায়, আবার মাঝে মাঝে বিরক্তও লাগে। যেসব কথার কোনো জবাব নেই, যার সত্যি করে কোনো মানে হয় না, সেসব কথা শুনে তো খালি সময় নষ্ট। তাই এক এক দিন ফটিক ডাকলেও শিবু যায় না। আজ সময় নেই ফটিকদা, আরেকদিন আসবো। বলে সে শটান চলে যায় স্কুলে। আজও সে ভেবেছিল যাবে না, কিন্তু ফটিক আজ একটু বেশি চাপ দিল। তোকে যা বলতে যাই সেটা না শুনলে তোর ক্ষতি হবে। শিবু শুনেছে পাগলারা নাকি মাঝে মাঝে এমন সব সত্যি কথা বলে যা এমনি লোকেদের পক্ষে সম্ভবই না। তাই সে ক্ষতির কথা ভেবে ভয়ে ভয়ে ফটিকের কাছে এগিয়ে গেল। একটা হুকোর মধ্যে ডাবের জল ভরতে ভরতে ফটিক বলল, জনার্দন বাবুকে লক্ষ্য করেছিস? জনার্দন বাবু শিবুদের নতুন অঙ্কের মাস্টার। দিন 10 হলো এসেছেন। শিবু বলল। রোজই তো দেখছি, আজও তো প্রথমেই অঙ্কের ক্লাস। ফটিক জিভ দিয়ে চিক করে একটা বিরক্ত হওয়ার শব্দ করে বলল, ওহ, দেখা আর লক্ষ্য করা এক জিনিস নয় বুঝিস। বলতো, তুই যে বেল্টটা পরেছিস তাতে কটা ফুটো, শার্টে কটা বোতাম, না দেখে বলতো। শিবু কোনোটারই জবাব ঠিক মতো দিতে পারল না। ফটিক বলল, ওই দেখ, তোর নিজের জিনিস নিজে পড়ে আছিস, অথচ লক্ষ্যই করিসনি। তেমনি জনার্দন বাবুকেও লক্ষ্য করিসনি তুই। কি লক্ষ্য করব? কোন জিনিসটা? বিড়িতে দুটো শুকটান দিয়ে ফটিকদা বলল, এই যেমন ধর, দাঁত। দাঁত? হ্যাঁ, দাঁত। কি করে লক্ষ্য করব? উনি যে হাসেন না। কথাটা ঠিক। রাগী না হলেও ওরকম গম্ভীর মাস্টার শিবুদের স্কুলে আর নেই। ফটিক বলল, ঠিক আছে, এরপর যেদিন হাসবেন সেদিনও দাঁতগুলো খালি লক্ষ্য করিস। তারপর আমার কাছে এসে বলিস তুই কি দেখলি। আশ্চর্য ব্যাপার, ঠিক সেই দিনই অঙ্কের ক্লাসে জনার্দন বাবুর একটা হাসির কারণ ঘটে গেল। জ্যামিতি পড়াতে পড়াতে শঙ্করকে চতুর্ভুজ মানে জিজ্ঞেস করাতে শঙ্কর বলল, ঠাকুর স্যার, নারায়ণ স্যার। আর তাই শুনে জনার্দন বাবু খ্যাক খ্যাক করে রাগী হাসি হেসে উঠলেন। আর শিবুর চোখ তৎক্ষণাৎ তার দাঁতের দিকে চলে গেল। বিকেলে ফেরার পথে ফটিকদার বাড়ির সামনে পৌঁছে শিবু দেখল যে হামানদিস্তায় কি যেন ছেঁচছে। শিবুকে দেখে ফটিক বলল, এ ওষুধটা যদি উতরে যায় তো দেখিস বহুরূপীর মতো রং চেঞ্জ করতে পারবো। শিবু বলল, ফটিকদা, দেখেছি। কে দেখিস? দাঁত। ও, কিরম দেখলে? এমনি সব ঠিক আছে, খালি পানের দাগ আর দুটো দাঁত একটু বড়। কোন দুটো? পাশের, এইখানের। শিবু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। হুম, ওখানকার দাঁতকে কি বলা জানিস? কি? সদন্ত, কুকুরের দাঁত। ও, এত বড় কুকুরের দাঁত মানুষের পাটি দেখেছিস কখনো? না বোধহয়। কুকুরের দাঁত কাদের হয় জানিস? কুকুরের? ইডিয়েট, শুধু কুকুরের কেন, সব মাংসাশী জন্তু জানোয়ারদেরই স্বতন্ত্র বড় হয়।
ওই দাঁত দিয়েই তো কাঁচা মাংস ছিঁড়ে হাড়গোড় চিবিয়ে খায় ওরা, বিশেষ করে হিংস্র জানোয়াররা। ও, আর কার বড় হয় তদন্ত? শিবু আকাশ পাতাল ভাবতে লাগলো, আর কার হবে আবার? মানুষ আর জন্তু জানোয়ার, এছাড়া দাঁতওয়ালা জিনিস আর আছেই বা কি? ফটিকদা তার হামানদিস্তায় একটা আখরোট আর এক চিমটে কালো জিরে ফেলে দিয়ে বলল, জানিস না তো, রাক্ষস। রাক্ষস? রাক্ষসের সঙ্গে জনার্দন বাবুর কি? আর আজকের দিনে রাক্ষসের কথা কেন? সে তো ছিল রূপকথার বইয়ের পাতার মধ্যে। রাক্ষস কুক্ষসের গল্প তো শিবু কত শুনেছে। তার মূলোর মতো দাঁত, কুলোর মতো। শিবু চমকে উঠল। কুলোর মতো পিঠ! জনার্দন বাবুর পিঠ তো ঠিক সিধে নয়, কেমন যেমন কুজো কুজো কুলো কুলো ভাব। শিবু কাকে যেন বলতে শুনেছে যে জনার্দন বাবুর বাতের রোগ, তাই পিঠ টেনে চলতে পারেন না। মূলোর মতো দাঁত, কুলোর মতো পিঠ, আর আর কি হয় যেন রাক্ষসের? আর ভাটার মতো চোখ। জনার্দন বাবুর চোখ কি শিবু লক্ষ্য করেছে? না, করেনি। করা সম্ভব নয়, কারণ জনার্দন বাবু চশমা পরেন, আর সেই চশমার কালো কাঁচ ঘোলাটে। চশমার রং লাল কি বেগুনি কি সবুজ তা বোঝার কোনো উপায় নেই। শিবু অঙ্কেতে খুব ভালো। লসাগু, গসাগু, সিঁড়ি ভাঙা, বুদ্ধির অঙ্ক কোনোটাতেই সে ঠেকে না। অন্তত কিছুদিন আগে অবধি সে ঠেকতো না। প্যারেচরণ বাবু যখন অঙ্কের মাস্টার ছিলেন তখন তো রোজই সে 10-এ 10 পেয়েছে। কিন্তু এই দুদিন থেকে শিবুর একটু গন্ডগোল হচ্ছে। কাল থেকে মনের জোর অনেকটা সামলে নিয়েছে নিজেকে। সকালে ঘুম থেকে উঠেই সে মনে মনে বলতে আরম্ভ করেছিল, না, 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 রাক্ষস হতে পারে না। মানুষ রাক্ষস হয় না। আগে হলেও এখন হয় না। জনার্দন বাবু রাক্ষস নয়, জনার্দন বাবু মানুষ। ক্লাসে বসেও সে মনে মনে এই কথাগুলি আওড়াচ্ছিল। এমন সময় একটা ব্যাপার হয়ে গেল। জনার্দন বাবু ব্ল্যাকবোর্ডে একটা অঙ্ক লিখেই কেন জানি অন্যমনস্ক হয়ে তার চশমাটা খুলে সেটি চাদরের খুঁট দিয়ে মুছতে লাগলেন। আর ঠিক সেই সময় তার সঙ্গে শিবুর চোখাচোখি হয়ে গেল। শিবু যা দেখল তাতে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। জনার্দন বাবুর চোখ সাদা সাদা নয়, সেটা লাল, টকটকে লাল, পল্টুর পেন্সিলের মতো লাল। এটা দেখার পর শিবুর পরপর 3টে অঙ্ক ভুল হয়ে গেল। এমনিতেই শিবু ছুটির পর সোজা বাড়ি ফেরে না। সে প্রথমে যায় মৃত্যুদের বাগানে। ছাতিম গাছটার গুড়ির আশপাশটায় যে লজ্জাবতী লতাগুলো আছে সেগুলি প্রত্যেকটা সে আঙ্গুলের টোকা মেরে ঘুম পাড়ায়। তারপর সে যায় সরল দিঘির পাড়ে। দিঘির জলে রোজ সে খোলামকুচিতে ব্যাঙাচি করে। 7বারের বেশি লাফ খাইয়ে যদি খোলামকুচি ওপারে পৌঁছতে পারে তবে সে হরেনের রেকর্ড ব্রেক করবে। সরল দিঘির পরেই ইট খোলার মাঠ, যে সেখানে থর থর সাজানো ইটের পাঁজার উপর প্রায় 10 মিনিট জিমন্যাস্টিক করে তারপর কোনাকুনি ভাবে মাঠ পেরিয়ে সে বাড়ির খিড়কি দরজায় এসে পৌঁছায়। আজ সে মৃত্যুদের বাগানে এসে দেখল লজ্জাবতী গাছগুলো নেতিয়ে পড়ে আছে। এরকম কেন হলো? কেউ কি হেঁটে গেছে লতাগুলোর উপর দিয়ে? এ পথে তো বড় একটা কেউ আসে না। শিবুর আর ইচ্ছে করলো না বাগানে থাকতে। কেমন একটা থমথমে ছমছমে ভাব। সন্ধেটা যেন আজ একটু তাড়াতাড়ি ঘনিয়ে আসছে। কাকগুলো কি রোজই এত চেঁচায়, না আজ কোনো কারণে ভয় পেয়েছে? সরল দিঘির পাড়ে বইগুলো হাত থেকে নামিয়ে রেখেই শিবুর মনে হলো আজ আর ব্যাঙাচি করা হবে না। আজ বেশিক্ষণ বাইরে থাকা তার উচিত নয়। থাকলে হয়তো বিপদ হবে। একটা বিরাট কি যেন মাছ দিঘির মাঝখানে ঘাই মেরে খপাত করে ডুবে গেল। শিবু বইগুলো হাতে তুলে নিল। ওপারে অশ্বত্থ গাছটায় বাদুরগুলি ঝুলে গাছটা একেবারে কালো করে দিয়েছে। একটু পরেই ওদের ওড়ার সময় হবে। ফটিকদা বলেছে বাদুরের মাথায় কেন রক্ত ওঠে না সেটা একদিন বুঝিয়ে দেবে। জামরুল গাছটার পিছনের ঝোপটায় একটা তক্ষক ডেকে উঠল, খোক্কোস খোক্কোস খোক্কোস। শিবু বাড়ির দিকে রওনা দিল। ইটখোলার কাছাকাছি আসতেই সে দেখতে পেল জনার্দন বাবুকে। ইটের পাজাগুলোর হাত বিশেক দূরেই একটা কুল গাছ, তার পাশেই দুটো ছাগলছানা খেলা করছে, আর জনার্দন বাবু
বই আর ছাতা হাতে এক দৃষ্টে ছাগল দুটির দিকে তাকিয়ে আছেন। শিবু প্রায় নিঃশ্বাস বন্ধ করে কোনো শব্দ না করে একটা ইটের পাঁজার উপর উঠে দুটো ইটের মধ্যিখানে ফাঁক দিয়ে তার মাথাটা যতদূর যায় গলিয়ে জনার্দন বাবুকে দেখতে লাগলো। সে লক্ষ্য করলো যে ছাগলগুলোকে দেখতে দেখতে জনার্দন বাবু দুবার তাঁর ডান হাতটা উপর করে ঠোঁটের নিচে বুলোলেন। জিভ দিয়ে জল না পড়লে মানুষ কখনো ওভাবে ঠোঁটের নিচটা মোছে না। তারপর শিবু দেখল জনার্দন বাবু ওত পাতার মতো করে নিচু হলেন। তারপর হঠাৎ হাত থেকে বই ছাতা ফেলে দিয়ে খপ করে একটা ছাগলের বাচ্চাকে জাপটে ধরে কোলে তুলে নিলেন। আর সেই সঙ্গে শিবু শুনতে পেল ছাগলছানার চিৎকার আর জনার্দন বাবুর হাসি। শিবু এক লাফে ইটের পাঁজা থেকে নেমে আর একটা লাফে আর একটা পাঁজা টপকাতে গিয়ে হোঁচট খেয়ে চিৎপটাং। কে ওখানে? কোনো মতে নিজেকে সামলে নিয়ে উঠে শিবু দেখে জনার্দন বাবু হাত থেকে ছাগল নামিয়ে তার দিকে এগিয়ে আসছেন। কে? শিবরাম? চোট পেয়েছে নাকি? ওখানে কি করছিলে? শিবু কথা বলতে গিয়ে দেখলো তার গলা শুকিয়ে গেছে। তার ইচ্ছে করছিল উল্টে জনার্দন বাবুকে সে জিজ্ঞাসা করে, আপনি ওখানে কি করছিলেন? আপনার কোলে ছাগল কেন? আপনার জিভে জল কেন? জনার্দন বাবু শিবুর কাছে এসে বললেন। ধরো, আমার হাত ধরো। শিবু কোনো মতে হাত না ধরেই উঠে দাঁড়ালো। তোমার বাড়ি তো কাছেই না? হ্যাঁ স্যার। ওই লাল বাড়িটা কি? হ্যাঁ স্যার। ও, আমি যাই স্যার। ওকে, রক্ত নাকি? শিবু দেখলো তার হাঁটু ছড়ে গিয়ে সামান্য একটু রক্ত চুইয়ে পড়ছে, আর জনার্দন বাবু এক দৃষ্টে সেই দিকে চেয়ে রয়েছেন, আর তার চশমার কাঁচ দুটো জলজল করছে। আমি যাই স্যার। শিবু কোনো মতে বইগুলো খামচিয়ে মাটি থেকে তুলে নিল। শোনো শিবরাম। জনার্দন বাবু এগিয়ে এসে শিবুর পিঠে একটা হাত রাখলেন। শিবুর বুকে কে যেন দুর্মুষ পিটতে লাগলো। তোমায় একা পেয়ে ভালোই হয়েছে। একটা কথা তোমায় জিজ্ঞেস করে ভাবছিলাম, তোমার অঙ্কের ব্যাপারে কোনো অসুবিধা হচ্ছে কি? আজ এত সহজ সহজ অঙ্ক ভুল হলো কেন? যদি কোনো অসুবিধা হয় তো ছুটির পর আমার বাড়িতে এসো না, আমি তোমায় দেখিয়ে দেবো খন। অঙ্কেতে যে ফুল মার্কস পাওয়া যায়। পরীক্ষায় ভালো করতে হলে অঙ্কতে তো ভালো করতেই হবে। তুমি আসবে আমার বাড়ি? শিবু কোনো মতে দু পা পিছে জনার্দন বাবুর হাত পিঠ থেকে সরিয়ে নিয়ে ঢোক চিপে গিলে বলল, না স্যার, আমি নিজেই পারবো স্যার। কালই ঠিক হয়ে যাবে। বেশ, তবে অসুবিধা হলে বলো। আর আমাকে এত ভয় পায় কেন? হ্যাঁ, আমি কি রাক্ষস যে কামড়ে দেবো? হ্যাঁ। ইটখোলা থেকে এক দৌড়ে বাড়ি ফিরে এসে শিবু দেখল সামনের ঘরে হিরেন জ্যাঠা এসেছেন। হিরেন জ্যাঠা কলকাতায় থাকেন, মাছ ধরার খুব শখ। বাবার হিরেন জ্যাঠা প্রায় রবিবার রবিবার মাছ ধরতে যান সরল দিঘিতে। এবারও বোধহয় যাবেন, কেননা শিবু দেখল পিঁপড়ের ডিম দিয়ে মাছের চার বানানো হচ্ছে। শিবু আরও দেখল যে হিরেন জ্যাঠা এবার বন্দুকও এনেছেন। সোনারপুরের ঝিলে নাকি চখা মারতে যাবেন বাবা আর হিরেন জ্যাঠা। বাবাও বন্দুক চালান, তবে হিরেন জ্যাঠার মতো অত ভালো টিপ নেই। রাত্রে খাওয়া দাওয়া করে শোবার ঘরে গিয়ে বিছানায় শুয়ে শিবু ভাবতে লাগলো, জনার্দন বাবু যে রাক্ষস সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই তার মনে। ভাগ্যিস ফটিকদা তাকে সাবধান করে দিয়েছিল, নইলে আজকে ইটখোলাতেই হয়তো। শিবু আর ভাবতে পারল না। বাইরে ফুটফুটে জ্যোৎস্না, ভজুদের বাড়ি অবধি স্পষ্ট দেখা যাচ্ছে। সামনে শিবুর পরীক্ষা, তাই রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে উঠে পড়তে হয় ওকে। বাতি না নিভালে ওর আবার ঘুম আসে না। অবশ্যই চাঁদনি রাত না হলে আজ সে বাতি জ্বালিয়েই রাখতো, কারণ তা না হলে বোধহয় তার ভয়েই ঘুম আসতো না। মাও এখনো ঘরে আসেনি। বাবা আর হিরেন জ্যাঠা সবে খেতে বসেছেন, মা তাদের খাওয়াচ্ছেন। জানালার বাইরে জ্যোৎস্নার আলোয় চিকচিকে বেলগাছটার দিকে চেয়ে থাকতে থাকতে শিবুর ঘুম এসে গিয়েছিল। এমন সময় একটা জিনিস দেখে তার ঘুম ছুটে গিয়ে হাতের লোমগুলো খাড়া হয়ে উঠল। দূর থেকে একটা লোক তারই জানলার দিকে এগিয়ে আসছে। লোকটা একটু কুঁজো আর চোখে চশমা, চশমার কাঁচটা চাঁদের আলোয় চিকচিক করছে। জনার্দন বাবু।
জনার্দন বাবু! শিবুর গলা আবার শুকিয়ে এলো। জনার্দন বাবু পা টিপে টিপে বেলগাছটা পেরিয়ে ক্রমশ তার জানলার খুব কাছে এসে দাঁড়ালেন। শিবু তার পাশবালিশটা শক্ত করে আঁকড়ে ধরল। কিছুক্ষণ এদিক ওদিক চেয়ে একটু যেন ইতস্তত করে জনার্দন বাবু ডেকে উঠলেন। শিবরাম, আছো? এ কি, গলাটা এমন খোনা কেন জনার্দন বাবুর? রাত্রিরে কি তার রাক্ষুসে ভাবটা আরো বেড়ে যায়? আবার ডাক এলো। শিবরাম? এবার শিবুর বাবা দাওয়া থেকে বলে উঠলেন, ও শিবু, ও বাইরে কে ডাকছে যে, এর মধ্যে ঘুমিয়ে পড়লি নাকি বাবা? জনার্দন বাবু জানলা থেকে অদৃশ্য হয়ে গেলেন। মিনিট খানিক পর শিবু তার গলা শুনতে পেল। শিবরাম তার জ্যামিতির বইটা ওই ইট খোলায় ফেলে এসেছিল। কাল আবার রবিবার তো, স্কুলে দেখা হবে না, আর ও তো আবার সকালে উঠে পড়বে, তাই আর কি। তারপর কিছুক্ষণ বিড় বিড় ফিসফিস করে কি কথা হলো শিবু শুনতে পেল না, শুধু শেষটায় শুনলো বাবার কথা। হ্যাঁ, তা যদি আপনি বলেন সে তো ভালোই। আপনার ওখানেই না হয় পাঠিয়ে দেবো। হ্যাঁ, কাল থেকে। শিবুর ঠোঁট নড়ল না, গলা দিয়ে আওয়াজ বেরোলো না, কিন্তু তার মন চিৎকার করে বলতে লাগলো, না না না, আমি যাব না, কিছুতেই না। তোমরা কিছু জানো না, উনি যে রাক্ষস, গেলেই যে আমায় খেয়ে ফেলবেন। পরের দিন রবিবার হলেও শিবু সকালেই চলে গেল ফটিকদার বাড়ি। কত কি যে বলার আছে তার ফটিকদাকে। ফটিকদা তাকে দেখে বলল, স্বাগতম। হ্যাঁ, আর তোর বাড়ির কাছে তো ফণিমনসা আসে না, আমায় কিছু এনে দিস তো, দা দিয়ে কেটে। আর আর নতুন রান্না মাথায় এসেছে। শিবু ধরা গলায় বলল, ফটিকদা, কে? তুমি যে বলেছিলে না জনার্দন বাবু রাক্ষস, কে বললো? তুমিই তো বললে। মোটেই না, তুই আমার কথাগুলো লক্ষ্য করিসনি। কেন? আমি বললাম তুই জনার্দন বাবুর দাঁতগুলো লক্ষ্য করিস, তারপর তুই এসে বললি তার কুকুরের দাঁতগুলো বড় বড়। তারপর আমি বললাম ওরকম কুকুরের দাঁত রাক্ষসেরও হয় বলে শুনেছি। তার মানে কি জনার্দন বাবু রাক্ষস? তাহলে উনি রাক্ষস নন? তা তো বলিনি। তবে? ফটিকদা দাওয়া থেকে উঠে একটা মস্ত হাই তুলে বলল, তোর চ্যাটাকে যেন মাছ দেখলাম, মাছ ধরতে এসেছেন বুঝি? ছিপ দিয়ে বাঘ ধরেছিল একবার, হ্যাঁ, ম্যাকার্ডি সাহেব, সে গল্প জানিস? শিবু মরিয়া হয়ে বলে উঠল, ফটিকদা, কি আজে বাজে বকছো তুমি? এদিকে জনার্দন বাবু যে রাক্ষস, সত্যিই রাক্ষস। আমি জানি তিনি রাক্ষস। আমি অনেক কিছু দেখেছি আর শুনেছি। তারপর শিবু গত দুদিনের ঘটনা ফটিককে বলল। ফটিক সব শুনে টুনে গম্ভীরভাবে মাথায় নেড়ে বলল, হুম, তা তুই এ ব্যাপারে কি করবি, কিছু ঠিক করেছিস? তুমিই বলে দাও না ফটিকদা, তুমি তো সব জানো। ফটিক মাথা হেঁট করে ভাবতে লাগলো। শিবু ফাঁক পেয়ে বলল, আমার বাড়িতে একটা বন্দুক আছে ফটিকদা। ফটিক দাঁত খিচিয়ে উঠল। তোর যেমন বুদ্ধি, বন্দুক আছে তো কি হয়েছে? বন্দুক দিয়ে রাক্ষস মারবি? গুলি রিবাউন্ড করে এসে যে মেরেছে তারই গায়ে লাগবে। তাই বুঝি? আগে হ্যাঁ, বুক সুন্দর। তাহলে? শিবুর গলা মিহি হয়ে আসছিল। তাহলে কি হবে ফটিকদা? আমাকে যে আবার বাবা আজ থেকে... মেলা বকিস নি, বোকা বোকা কানে চিংড়ি নড়িয়ে দিলি। প্রায় 2 মিনিট ভাবার পর ফটিক শিবুর দিকে ফিরে বলল, যেতেই হবে। কোথায়? জনার্দন বাবুর বাড়ি। সে কি? ওর কুষ্টিটা জানতে হবে। আমি এখনো শিওর নই, কুষ্টি দেখলে সব বেরিয়ে যাবে। বাক্স ব্যাটারা ঘাঁটলেই কুষ্টিটা বেরোবে নিশ্চয়ই। কিন্তু... তুই থাম, আগে প্ল্যানটা শোন। আমরা দুজনে যাবো দুপুরবেলা। আজ রোববার, লোকটা বাড়ি থাকবে। তুই বাড়ির পেছন দিকটায় গিয়ে জনার্দন বাবুকে ডাকবি। বাইরে এলে বলবি অঙ্ক বুঝতে এসেছিস। তারপর দুটা আজে বাজে বকে লোকটাকে আটকে রেখে দিবি। আমি সেই ফাঁকে বাড়ির সামনের দিক দিয়ে ভেতরে গিয়ে কুষ্টিটা বের করে নিয়ে আসবো। তারপর তুই এদিক দিয়ে পালাবি, আমি ওদিক দিয়ে পালাবো, ব্যাস। তারপর? শিবু যে প্ল্যানটা খুব ভালো লেগেছে তা নয়, কিন্তু ফটিকের উপর নির্ভর করা ছাড়া তার তো আর কোনো রাস্তাই নেই। তারপর তুই বিকেলে আমার বাড়ি আসবি। আমি ততক্ষণে কুস্তিটা দেখে কিছু পুরনো পুঁথিপত্র ঘেঁটে একেবারে রেডি থাকবো। যদি দেখি জনার্দন বাবু সত্যিই রাক্ষস,
তাহলে তার ব্যবস্থা আমার জানা আছে, তুই ঘাবড়াস না। আর যদি দেখি রাক্ষস নয়, তাহলে তো আর ভাববার কিছুই নেই। ফটিকদা বলেছিল দুপুরে বেরোবে, তাই শিবু খাওয়া দাওয়া করে গিয়ে ফটিকদার বাড়ি হাজির হলো। মিনিট পাঁচেক পর ফটিকদা বেরিয়ে এসে বলল, আমার হুলোটার আবার নস্যির বাদি হয়েছে, ঝামেলা কি কম। শিবু লক্ষ্য করলো ফটিকদার হাতে একজোড়া ছেঁড়া চামড়ার দস্তানা আর একটা সাইকেলের ঘন্টা। ঘন্টাটা সে শিবুর হাতে দিয়ে বলল, এটা তুই রাখ, বিপদ হলে বায়াস, আমি এসে তোকে বাঁচাবো। পুবপাড়ার একবার শেষ মাথায় দোল গোবিন্দ বাবুদের বাড়ির পরেই জনার্দন মাস্টারের বাড়ি। একা মানুষ, বাড়িতে চাকর পর্যন্ত নেই। বাইরে থেকে বাড়িতে একটা যে রাক্ষস আছে সেটা বোঝবার কোনো উপায় নেই। কিছুটা রাস্তা বাকি থাকতেই শিবু আর ফটিকদা আলাদা হয়ে গেল। বাড়ির পিছনে পৌঁছে শিবু বুঝলো যে তার গলা শুকিয়ে আসছে। জনার্দন বাবুকে ডাকতে গিয়ে যদি গলা দিয়ে আওয়াজ না বেরোয়। বাড়ির পিছনে পাঁচিল, তার গায়ে একটা দরজা, আর দরজার কাছেই একটা পেয়ারা গাছ। গাছের আশপাশটা আগাছার জঙ্গলে ভরা। শিবু পা টিপে টিপে এগিয়ে গেল। আর বেশি দেরি করলে কিন্তু ওদিকে ফটিকদা সব ভণ্ডুল হয়ে যাবে যে। আর একটু বেশি সাহস পাওয়ার জন্য শিবু পেয়ারা গাছটায় এক হাত ভর করে মাস্টারমশাই! বলে ডাকতে যাবে, এমন সময় খচমচ শব্দ পেয়ে সে চমকে নিচের দিকে চেয়ে দেখে একটা কাল ভৈরবী লতার ঝোপের ভিতর দিয়ে একটা গিরগিটি চলে গেল। আর গিরগিটিটা যেখান দিয়ে গেল তার ঠিক পাশে সাদা সাদা কি যেন পড়ে রয়েছে। একটি বাঁশের কঞ্চি দিয়ে ঝোপটা ফাঁক করতে শিবু দেখল, সর্বনাশ! এ যে হাড়, জন্তুর হাড়! কি জন্তু? বেড়াল, না কুকুর, না ছাগল? কি দেখছো ওখানে শিবরাম? শিবুর শিরদাঁড়ায় একটা বিদ্যুৎ খেলে গেল। সে পিছন ফিরে দেখলো জনার্দন বাবু খিড়কি দরজা ফাঁক করে গলা বাড়িয়ে তার দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। কিছু হারিয়েছে কি? না স্যার, আমি... তুমি কি আমার কাছেই আসছিলে? তাহলে পেছনের দরজা দিয়ে কেন? এসো, ভেতরে এসো। শিবু পেছাতে গিয়ে দেখলো তার পা লতায় জড়িয়ে গেছে। আমার আবার কাল থেকে একটু বাবা, একটু সর্দি জ্বর হয়েছে। আর রাত্রে তোমার বাড়ি গেলাম তো, তুমি তখন ঘুমোচ্ছিলে। শিবুর এত তাড়াতাড়ি পালালে চলবে না। ওদিকে ফটিকদার কাজই হয়তো শেষ হয়নি। মাঝখান থেকে হয়তো সে ধরাই পড়ে যাবে। একবার মনে হলো ঘন্টাটা বাজাবে, তারপর মনে হলো এখানে এখনো তো সত্যিই বিপদে কিছু হয়নি, ফটিকদা হয়তো রেগেই যাবে। তুমি নিচু হয়ে কি দেখছিলে বলো তো? শিবু চট করে কোনো উত্তর পেল না। জনার্দন বাবু এগিয়ে এসে বললেন, জায়গাটা বড় ময়লা, ওদিকে না যাওয়াই ভালো। ভুলো কুকুরটা কোথা থেকে মাংসের হাড়গুলো এনে ফেলে ওখানে। এক একবার ভাবি ধমকে দেবো, কিন্তু পারি না। আমার আবার জন্তু জানোয়ার ভীষণ ভালো লাগে কি না। জনার্দন বাবু তার হাতের পিছনটা দিয়ে ঠোঁটের নিচটা মুছলেন। তুমি ভেতরে চলো শিবু, তোমার অঙ্কের ব্যাপারটা। আর দেরি নয়, শিবু আজ থাক, কাল আসবো। বলে উল্টো মুখে হয়ে এক দৌড়ে মাঠ পেরিয়ে, রাস্তা পেরিয়ে, নীলুর বাড়ি, কার্তিকের বাড়ি, হরেনের বাড়ি পেরিয়ে একেবারে শাহ বাবুদের পোড়ো বাড়িটার গেটের রোয়াকে এসে হাঁফ ছাড়ল। আজকের ব্যাপারটা সে কোনোদিনও ভুলবে না। তার যে এত সাহস হতে পারে সে নিজেই ভাবতে পারেনি। বিকেল হতে না হতে শিবু ফটিকের বাড়ি হাজির হলো। না জানি কুষ্টি থেকে কি বার করেছে ফটিকদা। শিবুকে দেখেই ফটিক মাথা নাড়ল। সব গোলমাল হয়ে গেছে রে। কেন ফটিকদা, কুষ্টি পাওনি? তা পেয়েছি। আর তোর অঙ্কের মাস্টার যে রাক্ষস সে বুঝে কোনো সন্দেহ নেই। শুধু রাক্ষস নয়, পিরিন্ডি রাক্ষস, সাংঘাতিক ব্যাপার। এরা পুরোপুরি রাক্ষস ছিল 350 পুরুষ আগে। কিন্তু এত তেজ যে এক একটা হাফ রাক্ষস এখনো বেরিয়ে পড়ে তাদের মধ্যে। পুরো রাক্ষস তো এখন সভ্য দেশে কোথাও নেই। এক আছে আফ্রিকার কোনো কোনো অঞ্চলে, আর ব্রাজিল, বর্নিও এসব জায়গায়। তবে হাফ রাক্ষস এখনো কচিত কচিত সভ্য দেশে পাওয়া যায়। জনার্দন বাবু ওই ওদের মধ্যেই একজন। তাহলে গোলমাল কেন? শিবুর গলাটা একটু কেঁপে গেল। ফটিকদা হাল ছেড়ে দিলে সে চোখে অন্ধকার দেখবে। তুমি যে সকালে বললে তোমার ব্যবস্থা জানা আছে। আমার জানা নেই এমন জিনিস নেই। তবে ফটিকদা একটু গম্ভীর হয়ে গেল। তারপর বলল, মাছের পেটে কি থাকে? এই রে!
ফটিকদা আবার পাগলামি আরম্ভ হয়েছে। শিবু এবার কাঁদো কাঁদো হয়ে বলল, ফটিকদা, রাক্ষসের কথা হচ্ছিল, তুমি আবার মাছ আনলে কেন? কি থাকে? ফটিক গর্জন করে উঠল। প- পটকা? ফটিকের গলা শুনে শিবুর রীতিমতো ভয় লাগতে আরম্ভ করেছিল। তোর মাথা এত কম বৃদ্ধি দিয়ে তো তুই বকের বকলেসটাও লাগাতে পারবি না। শোন, 2.5 বছর বয়সে একটা শ্লোক শিখেছিলাম, এখনো মনে আছে। নর কি বানর কিংবা অন্য জানোয়ার, জেনে রাখো হৃৎপিণ্ডে রহে প্রাণ তার, রাক্ষসের প্রাণ যেন মৎস্যের উদরে, সেই হেতু রাক্ষস সহজে না মরে। তাই তো, শিবু তো কত রূপকথার গল্প পড়েছে। মাছের পেটে থাকে রাক্ষসের প্রাণ, এটা তো তার মনে হওয়া উচিত ছিল। শ্লোকটা আওড়ে ফটিক বলল, দুপুরে যখন গেলি ওর বাড়ি, জনার্দন রাক্ষসকে কেমন দেখলি? বললো সর্দি হয়েছে। হবেই তো। ফটিকদার চোখ জল করে উঠল। হবে না? প্রাণ নিয়ে টানাটানি যে, যেই কাতলা উঠেছে ছিপে অমনি জ্বর, এ তো হবেই। তারপর শিবুর দিকে এগিয়ে এসে তার শার্টের সামনেটা খপ করে হাতের মুঠোয় খামচে ধরে ফটিকদা বলল, এখনো হয়তো সময় আছে। তোর জ্যাঠা এই 0.5 ঘন্টা আগে সরল দিঘির ওই আধমনি কাতলাটা ধরে নিয়ে বাড়ি ফিরেছে। আমি দেখেই আন্দাজ করেছি যে ওটার পেটেই আছে জনার্দন রাক্ষসের প্রাণ। এখনো জ্বরের কথাটা শুনে আরো শিওর মনে হচ্ছে ওই মাছটাকেই চিড়ে দেখতে হবে। কিন্তু সেটা কি করে হবে ফটিকদা? সহজে হবে না, তোরই উপর নির্ভর করছে। আর এটা না করতে পারলে যে তোর কি বিপদ হতে পারে সেটা ভাবতে আমার ঘাম ছুটছে। ঘণ্টাখানেক পর শিবু একটা দড়ির মাথায় সরল দিঘির আধমনি কাতলাটাকে বেঁধে সেটাকে হিঁচড়ে হিঁচড়ে হাঁপাতে হাঁপাতে ফটিকের বাড়ির সামনে এসে হাজির হলো। ফটিক বলল, আর কেউ জানতে পারেনি তো? শিবু বলল, ও বাবা, না, বাবা চান করছিলেন, জ্যাঠামশাই শ্রীনিবাসকে দিয়ে দলাই মলাই করাচ্ছিলেন, আর মা সন্ধে দিচ্ছিলেন। নারকেলের দড়ি খুঁজতে দেরি হলো। আর উহ, যা ভারী! কুছ পড়ে আর মশাল হবে। ফটিক মাছ নিয়ে ভিতরে চলে গেল। শিবু ভাবল, কি আশ্চর্য বুদ্ধি আর জ্ঞান ফটিক তার। ওর জন্যই বোধহয় শিবু এ যাত্রায় রক্ষা পাবে। হে ভগবান, জনার্দন রাক্ষসের প্রাণটা যেন থাকে মাস্টার পেটে। মিনিট 10 পর ফটিক বেরিয়ে এসে শিবুর দিকে হাত বাড়িয়ে বলল, হ্যাঁ, এটা হাতছাড়া করবি না কখনো। রাত্রে বালিশের নিচে নিয়ে শুবি। স্কুলে যাওয়ার সময় প্যান্টের বাঁ পকেটে নিয়ে নিবি। এটা হাতে থাকলে রাক্ষস কিছু, আর হামান দিস্তায় গুড়িয়ে ফেললে রাক্ষস ডেড। আমার মতে গুঁড়োবার দরকার নেই, হাতে রাখলেই যথেষ্ট। কারণ অনেক সময় দেখা গেছে পিরিন্ডি রাক্ষস 54 বছর বয়সের পর থেকে পুরো মানুষ হয়ে গেছে। তোর জনার্দন মাস্টারের বয়স এখন 53 বছর 11 মাস 26 দিন। শিবু এবার সাহস করে তার হাতের তেলোর দিকে চেয়ে দেখল একটা ভিজে ভিজে মিছরির দানার মতো পাথর নতুন ওঠা চাঁদের আলোয় চকচক করছে। পাথরটাকে পকেটে নিয়ে শিবু বাড়ির দিকে ঘুরল। পিছন থেকে ফটিকদা বলল, হাতে আঁচটে গন্ধ রয়েছে তোর, ভালো করে ধুয়ে নিস। আর বোকা সেজে থাকিস, নইলে ধরা পড়ে যাবি। পরের দিন অঙ্কের ক্লাসে জনার্দন বাবু ঠিক ঢোকার আগে একটা হাঁচি দিলেন। বাবা! আর তার ঠিক পরেই চৌকাঠে ঠোক্কর খেয়ে তার জুতোর শুকতলা হাঁ হয়ে গেল। শিবুর বাঁ হাত তখন তার প্যান্টের বাঁ পকেটের ভিতরে। ক্লাসের শেষে শিবু অনেকদিন পরে অঙ্কে 10-এ 10 পেল। শুনছিলেন শিবু আর রাক্ষসের কথা। গল্প পাঠে অনির্বাণ এবং গল্পের বিভিন্ন চরিত্রে অরিজিৎ।